Next question number 8. Find the condition that the line x minus y plus c equal to 0 will touch the parabola y square equal to 4a into x plus a. তো এই লাইনটা এই প্যারাবোলাকে টাচ করবে, তার কন্ডিশন ফাইন্ড করতে বলেছে। তো এখানে একটা কন্ডিশন আছে যে এই দুজনের যে ইন্টারসেক্টিং কার্ভের ইকুয়েশন, ঠিক আছে, ইন্টারসেকশন যে কার্ভের ইকুয়েশন সেইটাকে আমি ফাইন্ড করি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 আছে। তো এখান থেকে আমি যদি ওয়াই ইকুয়াল টু কত পাবো, এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাবো দেখো এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু পাবো এক্স প্লাস সি এখান থেকে। এইবার এই এক্স প্লাস সিটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে এক্স প্লাস সি তার স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ আসবে। এইবার এই যে প্যারাবোলাটা আছে, কোনো একটা প্যারাবোলার ক্ষেত্রে কোনো একটা লাইন যদি টাচ করে, তো তার ক্ষেত্রে তোমার সব সময় এক্স কোঅর্ডিনেটটা ইকুয়াল হয়, এক্স কোঅর্ডিনেটটা ইকুয়াল হবে, যে পয়েন্টই টাচ করুস তার ক্ষেত্রে এক্স কোঅর্ডিনেটটা আমার ইকুয়াল হবে। তো এক্স কোঅর্ডিনেটটা ইকুয়াল হয়, দেখো এখানে যে ইকুয়েশনটা আমার দাঁড়িয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স এসছে, এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি পুট করে দিলাম। মানে আমি যেহেতু একটা কন্ডিশন পেয়েছি যে এই লাইনটা এটাকে ইন্টারসেক্ট করবে কখন, যখন ওয়াইয়ের ভ্যালুটা আমি মানে পুরো ইকুয়েশনটা ইন দ্য ফর্ম অফ এক্স করলাম, এক্সের কোয়াড্রেটিক করলাম, তাহলে সেইখান থেকে এক্সের দুটো ভ্যালু পাবো, তাই না। ইন্টারসেক্টিং পয়েন্ট মানে দুটো কার্ভের এই লাইন আর এই যে প্যারাবোলা এদের ইন্টারসেক্টিং পয়েন্ট এই একটা এ আর একটা বি। এবার এই দুটো এ আর বি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট যেটা আছে, যদি এখানেও এক্স হয় তো বি কোঅর্ডিনেট ক্ষেত্রে এখানেও এক্স হবে, আর এখানে ধরো ওয়াই ওয়ান আছে, এইটা ওয়াই টু আছে, তো ওয়াইটা ডিফারেন্ট হতে পারে বাট এক্স কোঅর্ডিনেটটা কিন্তু সেম হয়, ঠিক আছে। তো সেই প্রপার্টিটা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। দেখো তাহলে আমি যেহেতু এই লাইনটা এই প্যারাবোলাকে ইন্টারসেক্ট করেছে, তাহলে তাদের দুজনের ইন্টারসেক্টিং যে ইকুয়েশন সেইটা কি হবে, এইটা এক্স প্লাস সিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ, কারণ আমি এই ইকুয়েশন আর এইটাকে কম্বাইন করে দিয়েছি, দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি ফাইন্ড করে এখানে পুট করে দিয়েছি, তাহলে এটা কম্বাইন্ড ইকুয়েশন, তার মানে এদের ইন্টারসেকশন যে দিয়ে যেটা যাচ্ছে সেইটার ইকুয়েশন হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স। এইবার এই কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্সটাকে কী করবো আমি, কি কন্ডিশন বললাম যে এই লাইনটা এই প্যারাবোলাকে ইন্টারসেক্ট করবার কন্ডিশন হচ্ছে যে এক্স কোঅর্ডিনেটটা কিন্তু সেম হবে। তাহলে এক্স কোঅর্ডিনেট সেম মানে এই যে ইকুয়েশন তার রুটগুলো সেম হবে, কারণ এখানে এক্স দিয়েই আছে এটা, তাহলে তার রুটগুলো সেম হওয়ার কন্ডিশন কী ছিল যে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ডিসক্রিমিনেন্টটা 0 হয়, তো এখানে ডিসক্রিমিনেন্টটা 0 যদি করতে হয় তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে বি কত এখানে 2 ইন্টু সি মাইনাস 2a, তাহলে বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, সি মাইনাস এ তার সি মাইনাস 2a তার হোল স্কোয়ার, মানে এখানে তোমার এখানে এক্স এর যে কোয়াড্রেটিক ইকুয়েশন এর যে রুট সেই রুটগুলো ইকুয়াল হওয়ার কন্ডিশন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে বি কত 2 ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে, এ হচ্ছে 1 আর সি হচ্ছে এইটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 করলাম, এখান থেকে একটা কন্ডিশন পেলাম সি ইকুয়াল টু 2a হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। বুঝতে পেরেছো, একটাই কন্ডিশন যে একটা লাইন একটা প্যারাবোলাকে টাচ করবে তা যখন দুটো এক্স কোঅর্ডিনেট ওই পয়েন্ট দুটোর এক্স কোঅর্ডিনেট সেম হবে, তার মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স এর রুট দুটো সেম হবে, তাহলে রুট দুটো সেম হওয়ার কন্ডিশন কি ডিসক্রিমিনেন্ট 0, ডিসক্রিমিনেন্ট 0 করে দাও, দেন ইউ গেট অ্যান কন্ডিশন দ্যাট ইজ সি ইকুয়াল টু 2a। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ইফ এফ এক্স ইকুয়াল টু মড এক্স চেক ওয়েদার এফ ড্যাশ 0 এক্সিস্ট অর নট, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স বলেছে, এবার এফ ড্যাশ 0 মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এফ ড্যাশ এক্স মানে এর ডেরিভেটিভ যেটা সেটা এক্সিস্ট কিনা তোমাকে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমরা এটা একটা এইচএস লেভেলের কোয়েশ্চেন এটা যদিও, ঠিক আছে, যে এখানে এটা এক্সিস্ট করতে গেলে যে রাইট যে ডিফারেন্সিয়েবল আর এফ ড্যাশ 0 আর এল এফ ড্যাশ 0 এই দুটোকে তোমাকে ইকুয়াল করতে হয়। তো আর এফ ড্যাশ 0 ডেফিনেশন কী ছিল, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস এ, বা এটা যদি আমি ফর্মুলাটা বলি নর্মালি ফর্মুলা লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে তোমার ফর্মুলাটা। এবার যদি রাইট হয় তাহলে এটা প্লাস হবে, এ প্লাস হবে, আর লেফট হলে এ মাইনাস হবে। জেনারেল ফর্মুলা আছে লিমিট এফ ড্যাশ এক্সের ডেফিনেশন, এটা এফ হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। তো এখানে তো এর জায়গায় দেখো 0 আছে, তাহলে লিমিট 0 টেন্স টু এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0। তো এখানে
মডের ডেফিনেশন ছিল, মড এক্সের ডেফিনেশন কেমন ছিল, যে মড এক্স ইকুয়াল টু এক্স হয় কখন, যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর ইকুয়াল টু মাইনাস এক্স হয় কখন, যখন এক্স লেস দ্যান জিরো। তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস মানে গ্রেটার দ্যান জিরো, তাহলে তখন এফ এক্সটা কী হবে, এক্স হবে, প্লাস এক্স হবে, তাই না? তাহলে প্লাস এক্স নিয়েছি, আর এফ জিরো তো জিরো, আর নিচে জিরো আছে, তাহলে এটা আলটিমেটলি হলো এক্স বাই এক্স মানে ওয়ান, তাহলে লিমিটেশনাল ভ্যালু হলো ওয়ান। একইভাবে এল এফ ড্যাশ জিরো যখন করবো, এক্স টান্স টু জিরো মাইনাস এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, একই ডেফিনেশন। এবার এখানে এফ এক্সটা কোনটা হবে, দেখো এক্স তো লেস দ্যান জিরো, তাহলে এখানে আমার হবে এফ এক্স ইকাল টু মাইনাস এক্স, এফ জিরো তো জিরো, ওটা তুমি অ্যাভয়েড করো, আর নিচে এক্স মাইনাস জিরো মানে এক্স, তাহলে মাইনাস এক্স বাই এক্স, তার মানে এটা যদি ভ্যালু কত হবে, মাইনাস ওয়ান আসছে, তাহলে এর লিমিটেশনাল ভ্যালু এলো কিন্তু মাইনাস ওয়ান, তাহলে আর এফ ড্যাশ জিরো এলো ওয়ান, এল এফ ড্যাশ জিরো এলো কিন্তু মাইনাস ওয়ান। দিস আর নট ইকুয়াল, দেয়ারফর এফ ড্যাশ জিরো ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা খেয়াল রাখবে, যে কোনো পয়েন্ট যদি চেক করতে দেয় ফাংশনের ক্যারেক্টারটা একটু বুঝতে হবে, এখানে মড দিয়েছে, কোথাও বক্স দিতে পারে, যাই দেখ তোমাকে ফাংশনের ক্যারেক্টারটা একটু বুঝতে হবে, দিয়ে তোমাকে এখানে এফ এক্সের ভ্যালুটা পুট করে লিমিটেশনাল ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। যদি লিমিটেশনাল ভ্যালু দুটো মানে আর এফ ড্যাশ জিরো এল এফ ড্যাশ জিরো বা জিরোর জায়গায় অন্য কোনো পয়েন্ট দিতে পারে, সেগুলো যদি ইকুয়াল হয় তাহলে তোমার এফ ড্যাশ দ্যাট পয়েন্ট এফ ড্যাশ এ ইজ এক্সিস্ট, বাট এখানে এফ ড্যাশ জিরো ইজ এক্সিস্ট, বাট এখানে যদি ইকুয়াল নট ইকুয়াল এসছে, দেয়ারফর এফ ড্যাশ জিরো ডাজ নট এক্সিস্ট। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি সামেশন আর ইকুয়াল টু 1 to n n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটাও একটা ক্লাস 12-এর তোমার ডেফিনেট ইন্টিগ্রালের একটা পোর্শন। ঠিক আছে, ডেফিনেট ইন্টিগ্রাল এস লিমিট অফ সাম, ওই পোর্শনের একটা প্রবলেম, তো খুবই সহজ প্রবলেম, এইচএসেই আছে এটা, যদিও তবু একবার বলে দিচ্ছি। দেখো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এইটা, তো এইটার আমার ডেফিনেশন কী ছিল, এইটা ডেফিনেশন ছিল যে লিমিট এইচ টেন্ডস টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 1 to n, এরকম ছিল, সামনে একটা এইচ আনতে হয়, তো এইচ আনার জায়গায় এবার এইচ মানে হচ্ছে 1/n, তাহলে একটা 1/n আমাকে সামনে আনতে হবে, তাহলে এটা একটা প্রসেস আর কি, স্টেপ টু স্টেপ 1/n একটা সামনে আনতে হয়, তো 1/n যখন আমাকে আনতে হবে তখন এখানে একটা n প্রোডাক্ট করতে হবে, তবে এটা ব্যালেন্স থাকবে, তাহলে n স্কোয়ারটা হয়ে গেল n কিউ বাই এইটা, এবার n কিউ দিয়ে উপর নিচে ডিভাইড করেছি, ঠিক আছে, উপর নিচে ডিভাইড করেছি, তারপর দেখো এটা চলে এসছে, এইবার এখানে ওটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছি, তারপরে এবার 1/n ইকুয়াল টু এইচ পুট করেছি, ঠিক আছে, তাহলে 1/n ইকুয়াল টু এইচ পুট করলে আগে দেখো n ছিল, তাহলে লিমিটটাও চেঞ্জ হবে, এবার n টেন্ডস টু ইনফিনিটি হলে এইচ টেন্ডস টু কত হবে, জিরো, তাহলে দেখো এইচ টেন্ডস টু জিরো হয়েছে, এইচ ইন্টু 1/n এর জায়গায় এইচ পুট করেছি, তাহলে এইচ আর ইকুয়াল টু 1 to n, 1/1 প্লাস n এর জায়গায় 1/n আর, সরি 1/n মানে এইচ, তাহলে এটা r/n ছিল, এটা আর এইচ হয়ে গেল টু দি পাওয়ার 3/2। এবার এইখান থেকে লিমিট অফ সামের ডেফিনেশন কী ছিল, ডেফিনেট ইন্টিগ্রাল লিমিট অফ সাম, এটা তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই, যেখানে আর এইচ ছিল সেই জায়গাতে জাস্ট এক্স বসবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এইবার এটা আমি এখানে, এবার এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করার জন্য দেখো আমি এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করি, যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার আছে মানে 1 প্লাস ট্যান স্কোয়ার কাজে লাগবে, ট্যান থিটা পুট করেছি, এটা ক্যালকুলেট করেছি, এবার দেখো যেহেতু ট্যান থিটা পুট করেছি তাহলে তোমার সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ করে দিয়েছি, 0 to π/4 cos θ d θ হচ্ছে, ক্যালকুলেশনটা দেখবে খুবই সহজ ক্যালকুলেশন, আলটিমেটলি তোমার অ্যান্সার আছে 1/√2। ঠিক আছে, খুব সহজ কোয়েশ্চেন, ক্লাস 12-এর কোয়েশ্চেন এটা একটা, দেখবে খুব সহজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, question number 11, if the radial velocity of a particle is proportional to its cross radial velocity find the equation of the path। বলছে যে রেডিয়াল ভেলোসিটিটা এর যে ক্রস রেডিয়াল ভেলোসিটি তার সাথে প্রপোর্শনাল, তাহলে আমি ধরলাম ইফ পি পয়েন্টে আর থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, কোনো একটা টাইমে পি পয়েন্টে এর পজিশন ধরলাম আর কমা থিটা। ঠিক আছে, এইবার দেন কি দেওয়া আছে, যে এর যে রেডিয়াল ভেলোসিটি মানে ডিআর বাই ডিটি দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইটস ক্রস রেডিয়াল ভেলোসিটি, সেটা হচ্ছে আর ইন্টু ডি থিটা বাই ডিটি, তাহলে ডিআর বাই ডিটি প্রপোর্শনাল টু আর ইন্টু ডি থিটা বাই ডিটি, এটা দেওয়া আছে, যেখানে ডিআর বাই ডিটি হচ্ছে রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি হচ্ছে আর ইন্টু ডি থিটা বাই ডিটি। এগুলো তোমরা ফর্মুলায় দেখবে, এই দিন আগের একটা তোমার ইউনিভার্সিটি কোয়েশ্চেন যেদিন করলাম সেখানেও দেখবে এরকম একটা কোয়েশ্চেন ছিল, তার আগের দিনেও একটা এরকম ধরনের কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি একটা কনস্ট্যান্ট প্রোডাক্ট করে এই প্রপোর্শনালটা উঠিয়ে ইকুয়াল দিলাম, কে কনস্ট্যান্ট নিলাম, এবার সেপারেশন করলাম, দেখো ডিআর এর নিচে আরটা নিয়ে এলাম, ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেল, কেটা থাকলো কে ডি থিটা, এবার ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেশন করলে এটা পাবো লগ আর ইকুয়াল টু কে থিটা প্লাস
এটা সি, ঠিক আছে, এটা সি। এবার তাহলে আমি যদি লগটা উঠিয়ে দিই তাহলে আর ইকুয়াল টু কী হবে, ই টু দি পাওয়ার কে থিটা প্লাস সি, এটা পুরোটাই উপরে আছে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। এটা যদি আমি লস অফ এক্সপোনেন্ট অ্যাপ্লাই করি, ই টু দি পাওয়ার কে থিটা ইন্টু ই টু দি পাওয়ার সি হয়, ঠিক আছে, যেহেতু প্লাস আছে, আর ডিভাইড থাকলে ডিভাইড, তো এটা মাইনাস থাকলে ডিভাইড হতো। এবার দেখো আমি এটাকে একটা সুন্দর ফর্ম দেওয়ার জন্য ই টু দি পাওয়ার সিটাকে আমি আলফা ধরে নিয়েছি, তাহলে আর ইকুয়াল টু আলফা ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য পাথ, ঠিক আছে, যে পাথ দিয়ে ওই পার্টিকেলটা মুভ করছে সেই পার্টিকেলের সেই পাথটার ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু আলফা ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা, আর আলফা ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, জাস্ট ই টু দি পাওয়ার সি এর জায়গায় আমি আলফা পুট করে দিয়েছি, ঠিক আছে। ভেরি একটা ইজি কোয়েশ্চেন ফ্রম ডিনামিক্স। Question number 12, prove that the set S equal to x such that mod x less equal to 2 is a convex set. তো এই ধরনের কোয়েশ্চেন আমরা কনভেক্স সেটের যে প্রবলেমের একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও দেখবে থাকবে, এবং এই কোয়েশ্চেনটাও যদিও আছে আমার মনে হচ্ছে দেখবে আছে, ঠিক আছে। তো এই ধরনের আরও কোয়েশ্চেন ওখানে দেওয়া আছে দেখবে, আমি ওখানে বলেছিলাম যে এই ধরনের কোয়েশ্চেন একটা এসএসসিতে আসে। তো এই যে সেটটা দিয়েছে এই সেটটাকে আমরা কনভেক্স সেট প্রুভ করব। কনভেক্স সেট প্রুভ করতে গেলে কি করতে হয়, এই যে সেটটা দিয়েছে এখানে দুটো এলিমেন্ট ধরে নিতে হয়, এবং তাদের ওই এলিমেন্ট দুটো যদি কনভেক্স কম্বিনেশন যেটা সেটাও যদি এস এর মধ্যে বিলং করে তাহলে সেটা আমার হবে কনভেক্স সেট। তাহলে আমি ধরে নিলাম x1, x2 বিলংস টু এস, তাহলে x1 যদি এসে থাকে এবং x2 যদি এসে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, মড অফ x1 লেস ইকুয়াল টু 2 এবং মড অফ x2 লেস ইকুয়াল টু 2, কারণ x1 এসে থাকা মানে এই কন্ডিশন স্যাটিসফাই করবে, x2 যদি এসে থাকে তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে। এইবার আমি একটা এলিমেন্ট ধরে নিলাম ইউ, যেটা হচ্ছে এই x1 আর x2 এর কনভেক্স কম্বিনেশন, কীরকম, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, এরকম করে কনভেক্স কম্বিনেশন করতে হয়, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2। এইবার আমি দেখব যে এই ইউটা এর মধ্যে থাকছে কিনা, তাহলে ইউটা এর মধ্যে থাকার কন্ডিশন কি, মড অফ ইউ লেস ইকুয়াল টু 2 হতে হবে, তাই না, এর মধ্যে থাকতে গেলেই ওই এলিমেন্টের মডটা লেস ইকুয়াল টু 2 হলেই এর মধ্যে থাকবে সেটার মধ্যে, তাহলে আমি মডটা এখানে ফাইন্ড করব, তাহলে মড ইউ ইকুয়াল টু এটা পুরোটার মড, তাহলে দিস লেস ইকুয়াল টু দুটোকে আলাদা আলাদা মডে ভেঙে দিলাম, ল্যামডা তো কনস্ট্যান্ট, ল্যামডা এখানে কনস্ট্যান্ট মেনশন করতে পারি, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, ল্যামডা ইজ কনস্ট্যান্ট, তো ল্যামডাটাকে আমরা বের করে নিলাম, তাহলে ল্যামডা ইন্টু মড অফ x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু মড অফ x2। এবার এর x1 তো লেস ইকুয়াল টু 2 হয়ে আসে, তাহলে এইটা লেস ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2 আর এইটা তো লেস ইকুয়াল টু 2, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু 2 ক্যালকুলেট যদি করি, ঠিক আছে, কারণ x1 টা লেস ইকুয়াল টু 2 ছিল, তাহলে পুরোপুরিভাবে বাইরে আমি লেস ইকুয়াল টু দিয়ে দিলাম, ল্যামডা ইন্টু এটা 2 লেস ইকুয়াল টু, আবার এটাও লেস ইকুয়াল টু 2, এবার এটা ক্যালকুলেট করলে পুরোপুরি আমার থাকবে 2, তাহলে আলটিমেটলি কী পেলাম, মড ইউটা আমি পেলাম লেস ইকুয়াল টু 2, দেয়ারফর ইউ বিলংস টু এস, তাহলে x1 আর x2 যে কনভেক্স কম্বিনেশন সেটা ছিল কি ইউ, সেই ইউ এলিমেন্টটাও কিন্তু এস এর মধ্যে থেকে গেল, সেইটা যদি হয় তাহলে আমি বলতে পারবো এস ইজ এ কনভেক্স সেট, ঠিক আছে। ভেরি একটা ইজি কোয়েশ্চেন, এবং এই ধরনের অনেক কোয়েশ্চেন আমরা একটা কনভেক্স সেটের প্রবলেমের উপর ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে এই ধরনের কোয়েশ্চেন আরও পাবে, ভেরিয়েশন টাইপের কোয়েশ্চেন পাবে, সেইগুলো যদি তোমার মনে হয় তো তোমরা ভিডিও প্লেলিস্ট থেকে দেখতে পারো, এলপিপি প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে কনভেক্স সেটের একটা পুরো কনভেক্স সেটের যে প্রবলেম তার একটা ভিডিও করা আছে, সেটা তোমরা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, শো দ্যাট দ্য সিকোয়েন্স xn where xn equal to this is both convergent and bounded। এই সিকোয়েন্সটা যেখানে xnটা বলেছে এইটা কনভার্জেন্টও দেখাতে হবে এবং বাউন্ডেড দেখাতে হবে। তো এখানে আমি একটা থিওরাম ছিল, ইফ এ সিকোয়েন্স ইজ মোনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ দেন দ্যাট সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, আমরা এটা সিকোয়েন্স পোর্শনে ডিসকাস করেছিলাম, দেখবে সিকোয়েন্সের ভিডিও দিলে বুঝতে পারবে। তো কোনো একটা সিকোয়েন্স যদি মোনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেইটা কিন্তু কনভার্জেন্ট হয়। তো এখানে কনভার্জেন্ট এবং বাউন্ডেড দেখাতে বলেছে, তো আমি একটা বাউন্ডেড অ্যাবাভ তো অটোমেটিক ওখানেই দেখিয়ে দেবো, ঠিক আছে, তাহলে আমার কনভার্জেন্ট এবং বাউন্ডেড দুটোই হয়ে যাবে। বেশ, দেখো তাহলে xn ইকুয়াল টু কী দেওয়া আছে, 3n প্লাস 5 বাই n প্লাস 4, এখানে আমি নিচে যেটা আছে সেই রকম একটা লিখে নিলাম 3 × 10 প্লাস 4, বাকি যেটা এখানে এক্সট্রা আনলাম মানে 3 × 4 কত 12, আর এখানে আছে কত 5, তাহলে এখানে -7 করে দিলাম, দিস ইকুয়াল টু এইটা বাই এইটা আর 7 বাই এইটা বাই এইটা হলে ক্যান্সেল, তাহলে 3 থাকছে আর একটা 7 বাই n প্লাস 4, দিস লেস ইকুয়াল টু 3, কারণ এইটাতে কোনো একটা পজিটিভ টার্ম, তাহলে 3 থেকে নিশ্চয়ই কিছু একটা মাইনাস আছে, তাহলে এইটা পুরোটা টার্ম 3 থেকে নিশ্চয়ই ছোটো হবে, তাই না, তাহলে দিস লেস ইকুয়াল টু
কিংবা এটা জিরো হতে পারে বা জিরোর থেকে কোনো পজিটিভ নেগেটিভ টার্ম অবশ্যই নয়, ঠিক আছে, যেহেতু এনটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এনটা তো ন্যাচারাল নাম্বার, তাহলে নেগেটিভ হবে না, আইদার পজিটিভ অর জিরো। তাহলে এটা নিশ্চয়ই 3 থেকে কিছুটা কমে যাবে, আর যদি জিরো হয় তাহলে 3 হবে, তাহলে লেস ইকুয়াল টু 3 ফর অল এন, প্রত্যেকটি ন্যাচারাল নাম্বার এনের জন্য এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা আমরা জানি সিকোয়েন্সে যে এন ওগুলো ন্যাচারাল নাম্বার সেট থেকে আসে, তো এটা লেস ইকুয়াল টু 3, তাহলে এক্সএন কিন্তু বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল, ঠিক আছে, এটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। আর কি দেখাতে হবে আমাকে, মোনোটোনিক ইনক্রিজিং, তাহলেই কনভার্জেন্ট হবে, একটা থিওরাম ছিল। এবার মোনোটোনিক ইনক্রিজিংয়ের দেখানোর জন্য আমি এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন এইটা ক্যালকুলেট করেছি, দেখো ক্যালকুলেট করেছি এটাকে সিম্পল ক্যালকুলেশন, এটা একটা ক্যালকুলেট করে আমি পেয়েছি আলটিমেটলি 7/n+5 × n+4। ক্যালকুলেশনটা দেখবে খুব সহজ ক্যালকুলেশন, সিম্পল আর কি, ফ্র্যাকশনে যেমন সাবট্রাকশন হয় সেরকম। তো এইটা দেখো পজিটিভ নিশ্চয়ই, কারণ এনগুলো তো ন্যাচারাল নাম্বার অল পজিটিভ, আর বাকি যে ক্যালকুলেশন যদি করি এখানে যদি নেগেটিভ সাইন সামনে নেই তাহলে এটা গোটাটা কিন্তু পজিটিভ টার্মই হবে, তো দিস গ্রেটার দ্যান 0। তাহলে আলটিমেটলি কী পেলাম, আমি যদি এখানে দেখি যে এক্সএন প্লাস ওয়ান মাইনাস এক্সএন এটা গ্রেটার দ্যান 0 পেলাম, কারণ এই ক্যালকুলেশনটা করি তো গ্রেটার দ্যান 0 এসছে, তাহলে এখান থেকে আমি দেয়ারফর এক্সএন প্লাস ওয়ান মাইনাস এক্সএনটা গ্রেটার দ্যান 0 হলো, তাহলে এক্সএনটা যদি ওই দিকে নিয়ে যাই দেয়ারফর এক্সএন প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান এক্সএন ফর অল এন। তাহলে ইনক্রিজিংয়ে তাই তো বলেছিলাম যে যতই তুমি মানে পরের এলিমেন্টে যাও ততই কিন্তু এলিমেন্টগুলো বাড়তে বাড়তে যাবে, আর যদি কমতে কমতে যায় তাহলে ডিক্রিজ, স্বাভাবিক। মোনোটোনিক ইনক্রিজিং মানে তুমি যতই যাবে ওপরের দিকে আস্তে আস্তে উঠতে উঠতে যাবে, এটা হচ্ছে ইনক্রিজিং, যত এদিকে মুভ করবে তত গ্রাফ আস্তে আস্তে আপওয়ার্ড, এটা ইনক্রিজিং। তাহলে এটাতে ইনক্রিজিং হচ্ছে কারণ n+1 যে টার্ম সেটা এক্স এর থেকে বড় হচ্ছে, তার মানে n প্লাস যদি এখানে 1 বসাও তাহলে 1 থেকে 2টা বড়, 1 + 1 2, 2 বসালে 2 + 3 বড়, 2 এর থেকে x3 বড়, 4 বসালে x5 x4 এর থেকে বড়, তাই না, প্রত্যেকটি টার্ম কিন্তু তার পরের টার্মটার থেকে বড় হচ্ছে, তাহলে এক্স এন সিকোয়েন্সটা আমার মোনোটোনিক্যালি ইনক্রিজিং, তাই না, যত বাইরে যাব পরের টার্মে যাব তত সেই টার্মটা বাড়ছে, তাই এখানে সেটাই শো করছে, তাহলে মোনোটোনিক্যালি ইনক্রিজিং হয়ে গেল। তাহলে আমার একটা থিওরাম ছিল যে কোনো একটা সিকোয়েন্স যদি মোনোটোনিক্যালি ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয় দেন দ্যাট সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে একটা কথা বলি, যেহেতু কনভার্জেন্ট অ্যান্ড বাউন্ডেড বলেছে তো আমরা এখানে কিন্তু বাউন্ডেড অ্যাবাভটা দেখিয়েছি, তো তোমরা বাউন্ডেড বিলোটা কিন্তু নিজে করবে, এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা নিজেরা করবে, পারলে কমেন্ট বক্সে সেন্ড করবে, ঠিক আছে। বাউন্ডেড বিলো কী করে শো করবে সেটা তোমরা পারলে কমেন্ট বক্সে শো করবে, কারণ যেহেতু বাউন্ডেড বলেছে, বাউন্ডেড মিনস বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড বাউন্ডেড বিলো, তো বাউন্ডেড অ্যাবাভ শো করলাম, এখান থেকে আমরা ডাইরেক্ট বাউন্ডেড নাও বলতে পারি, তো বাউন্ডেড বিলোটাও এখানে অ্যাড করে দিলে ভালো হয়, তো বাউন্ডেড বিলোটা তোমরা করবে এবং কমেন্ট বক্সে সেন্ড করবে, ঠিক আছে। তো এইটাই গেল কোয়েশ্চেন নাম্বার 13, তো তারপর এক্স ইন ইজ কনভার্জেন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, এইটা একটা নিউমেরিক্যালের পোস্ট কোয়েশ্চেন যে ফাইন্ড এফএক্স ইফ এফএক্স স্যাটিসফাই f0 = 5 অ্যান্ড f(x+1 - f(x = 2) এটা দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে লিখলাম, এর ডেল্টাটা বের করলাম, তাহলে f(x+1 - f(x) এদের যদি যে ডিফারেন্স সেটা তো ডেল্টা এফএক্স, ডেল এফএক্স ডিফারেন্স এফএক্স, ঠিক আছে, দিস ইকুয়াল টু 2 × x⁴, এখানে কিছু নেই মানে x⁴, এবার দিস ইকুয়াল টু তাহলে এফএক্স কী লিখতে পারি 2 × 1/delta × x⁴, এবার 1 ডেল্টা, তাহলে 1 টাইম 1/delta d মানে হচ্ছে এমনিতে নর্মাল, d বলতে ডেরিভেটিভ, তাহলে 1/delta মানে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে কি হবে 2 × 0 আছে, তাহলে x⁴, ইন্টিগ্রেশনের ফর্মুলা x⁴ 0 + 1/0 + 1, তাহলে কত হবে x⁴ 1/1ই হবে প্লাস c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো ইকুয়াল টু 2x + c, তাহলে এফএক্সটা কী এলো আমার 2x + c, কিন্তু এই সিটা তো আমাকে ফাইন্ড করতে হবে। এবার দেখো ওরা বলেছে সিটা ফাইন্ড করার জন্য একটা কন্ডিশন দিয়েছে, f0 = কত f0 5, তার মানে x = যদি 0 হয় তাহলে fx = হচ্ছে 5, তার মানে x = 0 হলে fx = 5, তাহলে x = 0 পুট করে দাও, তাহলে এই দিকটা 5 হলো, তাই না, x = যদি 0 হয় তাহলে 5 বলেছে, তাহলে 2 = 2 × 0 + c, এরকম f(0 = 5) মানে হচ্ছে x = 0 হলে fx = 5, তাহলে সেই ভ্যালুগুলো আমি এখানে পুট করে দিলাম, তাহলে fx এর জায়গায় 5 দিলাম, x এর জায়গায় 0 দিলাম,
তাহলে এখান থেকে সি ইকুয়াল টু 5 এসছে, এখানেও ক্যালকুলেশন সেটাই এসছে, সি ইকুয়াল টু 5। তাহলে এবারে এই সি এর জায়গায় ভ্যালুটা পুট করে দেবো, তাহলে একদম এফএক্সের ফাইনাল যে তোমার রেজাল্ট সেটা পেয়ে যাবো। তাহলে এফএক্স ইকুয়াল টু কত, 2x প্লাস 5, দিস ইজ দ্য রিকোয়ার্ড ফাংশন, এফএক্স ইকুয়াল টু 2x প্লাস 5। ঠিক আছে, কমপ্লিট।